আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। ট্রেনিং দিয়ে বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছে দিল্লি। ভারতের সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব, হাসনাতের হুঙ্কার। এয়ার অ্যাম্বুলেন্সে নিরাপদে অবতরণের পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলো হাদিকে। তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারবে যুক্তরাষ্ট্র, পেন্টাগনের গোপন নথি ফাঁস। গাজায় ভারী বৃষ্টিপাত, 10 জনের প্রাণহানি। পরমাণু বিজ্ঞানে আরো বড় 3 সাফল্য পেল ইরান। বন্ডি বিচ হামলায় মিথ্যা তথ্য ছড়িয়ে ধরা খেল ভারত, ইসরায়েলি গণমাধ্যম। সত্যি কি রোহিঙ্গা গণহত্যায় জড়িত থাকা সেই অং সান সুচি মারা গেছেন? লিওনেল মেসি এসেছিলেন ফুটবল খেলতে, ভারত দেখালো ক্ষমতার দাপট, উন্মত্ত ভিড় আর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসের নগ্ন রূপ। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত খবর। ট্রেনিং দিয়ে বাংলাদেশের সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছে দিল্লি। ভারতের সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব, হাসনাতের হুঙ্কার। আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়ে রাখলে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এই ঘোষণা দিয়েছেন। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা আমার দেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার, মানবাধিকার, এদেশের সন্তানদের বিশ্বাস করে না, তাদের আশ্রয় ট্রেনিং দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছেন। আমরাও বলে দিচ্ছি, আপনাদের থেকে যারা স্বাধীনতা চায় তাদেরও আশ্রয় দিয়ে সেই সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব। তিনি আরো বলেন, যারা এখনো দিল্লির তাবেদারি করছে তাদের বলছি, আপনাদের বিরুদ্ধে লড়াই করে আমরা তৃতীয় স্বাধীনতা অর্জন করব। নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে বলেন, আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবলমাত্র একটি সংখ্যা। এই মেরুদণ্ডহীন প্রধান নির্বাচন কমিশনের সাথে যেন এমন ঘটনা ঘটে তার অপেক্ষায় আছি আমরা। এক ইলেকশন কমিশনার গেলে 1000টা ইলেকশন কমিশনার পাওয়া যাবে, কিন্তু আমাদের ভাই হাদি চলে গেলে আর কোনো হাদিকে পাওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আমাদের সমাজে এখনো কিছু মানুষ আছে যারা বিশ্ববিদ্যালয়ে নীল দলের যে শিক্ষকরা আছে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে হবে। রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, যারা শহীদ মিনারে অংশগ্রহণ করে নাই তাদের বলছি, ক্ষমতার লোভে অন্ধ হবেন না। আর যারা এসেছেন তারা এখানে এসে একটা বক্তব্য দিয়ে আবার সিট নিয়ে নেগোসিয়েশন করবেন, এভাবে জাতীয় ঐক্য হবে না। এদিকে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানের গণহত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও খুনিদের আশ্রয় দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনোদিন স্বাভাবিক হবে না। বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস যদি এই দেশের মানুষের আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া যদি ভারতের কাছে তুলে ধরতে না পারে, তাহলে ওই বিল্ডিংগুলো থাকারই দরকার নেই। আগামী দিনে জুলাই আন্দোলনের যোদ্ধাদের ওপর যদি কেউ আঘাত হানতে চায়, তাহলে এই আগুন পৃথিবীতে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাসনাত। এয়ার অ্যাম্বুলেন্সে নিরাপদে অবতরণের পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলো হাদিকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে অবতরণ করেছে। সোমবার বাংলাদেশ সময় বিকেল 5টা 50 মিনিটের দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে ল্যান্ড করে। 6টা 50 মিনিটের দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছায়, পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল কলেজ নিউরো সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার আব্দুল আহাদ এসব তথ্য জানিয়েছেন। তিনি শুরু থেকে ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সাথে মিলে চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ রাখছেন। সোমবার দুপুর 11টা 55 মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে দুপুর 1টা 10 মিনিটে এভার কেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় হাদিকে বহন করা অ্যাম্বুলেন্সটি। তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারবে যুক্তরাষ্ট্র, পেন্টাগনের গোপন নথি ফাঁস। তাইওয়ানে কোনো যুদ্ধ হস্তক্ষেপ করতে গেলে মার্কিন সামরিক বাহিনী চীনের কাছে পরাজিত হতে পারে, এমনটা ইঙ্গিত মিলল পেন্টাগনের এক অতি গোপনীয় মূল্যায়ন থেকে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সম্প্রতি তাইওয়ানে চীনা আগ্রাসন পরিস্থিতি তৈরি করে মহড়া চালায় যুক্তরাষ্ট্র। সেখানে দেখা গেছে বেইজিং চাইলে মোতায়েনের আগেই মার্কিন ফাইটার স্কোয়াড্রন, বড় যুদ্ধজাহাজ, এমনকি
উপগ্রহ নেটওয়ার্কগুলোকে অচল করে দিতে পারে। অত্যন্ত শ্রেণীবদ্ধ এই নথির নাম হলো ওভার ম্যাচ ব্রিফ। পেন্টাগনের অফিস অফ নেট অ্যাসেসমেন্টে তৈরি করা এই দলিলে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র তার উন্নত এবং মহামূল্যবান অস্ত্রের উপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ায় চীনের দ্রুত তৈরি করা কম দামি অস্ত্রের সামনে সে বড়ই ঝুঁকিপূর্ণ অবস্থানে। ওই প্রতিবেদনে হুঁশিয়ারি দেওয়া হয় সংঘাত শুরু হওয়ার সাথে সাথে চীন আমেরিকান সম্পদগুলো অকেজো করে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। এর কয়েকদিন আগেই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ান প্রশ্নটি পরম বিচক্ষণতার সাথে সামলাতে হুঁশিয়ার করেছেন। 2021 সালে যখন বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ওই ওভারম্যাচ ব্রিফ রিপোর্টের সারসংক্ষেপ পান, তখন তিনি ফ্যাকাশে হয়ে গিয়েছিলেন। সেখানে উপস্থিত এক মার্কিন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, সেই কর্মকর্তা বুঝেছিলেন যে আমাদের ত্রিনে যত কৌশল ছিল চীনারা তার প্রতিটির জন্য একাধিক বিকল্প তৈরি করে রেখেছে। চীন তাইওয়ানকে অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে এবং জোর দিয়ে বলে যে 2,30,00,000 জনসংখ্যার এই দ্বীপটিকে শেষ পর্যন্ত মূল ভূখণ্ডের সাথে যুক্ত হতেই হবে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও। অন্যদিকে তাইওয়ান নিজেদের একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে মনে করে। তাদের বক্তব্য, তাইওয়ানের অবস্থান যে কোনো পরিবর্তন গণতান্ত্রিক উপায়ে সেখানকার জনগণের দ্বারাই নির্ধারিত হওয়া চাই, চীনের দ্বারা চাপানো কোনোভাবেই নয়। যদিও চীন তাইওয়ানে আক্রমণ করার কোনো সময়সীমা দেয়নি, তবুও পশ্চিমা দেশগুলোর মূল্যায়ন ও গোয়েন্দা তথ্য দাবি করছে যে চীন সম্ভবত 2027 সালের কাছাকাছি সময়ে তাইওয়ান দখলের জন্য প্রচেষ্টা শুরু করতে পারে, যা শি জিনপিং এর সামরিক আধুনিকীকরণের লক্ষ্যের সাথে মিলে যায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভারী বৃষ্টিপাতের কারণে একদিনে কমপক্ষে 10 জনের প্রাণহানি ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রধান টেড্রোস আদানম গ্যাব্রিয়েসাসের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমেতে এক বার্তায় WHO মহাপরিচালক সতর্ক করে বলেন, খোলা পরিবেশে বসবাস, অপর্যাপ্ত পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনঘনত্বের কারণে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস ও ডায়রিয়াজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তিনি জানান, গাজায় পরীক্ষাগার সংক্রান্ত রাসায়নিক উপকরণ ও রোগ নির্ণয় যন্ত্রপাতি পাঠাতে WHO এখনো বড় ধরনের বাধার মুখে পড়ছে। এছাড়া ইসরায়েল অনেক জরুরি সরঞ্জামকে দ্বৈত ব্যবহারযোগ্য ডুয়াল ইউজ পণ্য হিসেবে চিহ্নিত করে প্রবেশের অনুমতি দিচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন। টেড্রোস জরুরি ভিত্তিতে সব অপরিহার্য সামগ্রী গাজায় প্রবেশের আহ্বান জানিয়ে বলেন, রোগের প্রাদুর্ভাব দ্রুত শনাক্ত করা, কার্যকর প্রতিক্রিয়া জানানো এবং আক্রান্তদের চিকিৎসার জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, 2023 সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ সময় আহত হয়েছে 1,71,000-এরও বেশি মানুষ। পরমাণু বিজ্ঞানের নতুন 3টি বড় সাফল্য সামনে এনেছে ইরান। চিকিৎসা ও গবেষণা খাতে ব্যবহারযোগ্য এসব উদ্ভাবনের পাশাপাশি দেশটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক। খবর জানায় মেহের নিউজ এজেন্সি। সোমবার সকালে তেহরান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অর্জনের কথা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং ইরান পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। অনুষ্ঠানে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট 3টি গুরুত্বপূর্ণ উদ্ভাবন উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে গেলিয়াম 68 নামের একটি ডায়াগনস্টিক রেডিও ফার্মাসিউটিক্যাল। এটি মূলত মেটাস্ট্যাটিক মেলানোমা শনাক্তে ব্যবহৃত হবে। লুটেটিয়াম 177 একটি থেরাপিউটিক রেডিও ফার্মাসিউটিক্যাল। এটি ক্যান্সার চিকিৎসায় কার্যকর এবং হাড়ের ব্যথার চিকিৎসার জন্য একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় চিকিৎসা যন্ত্র। ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু করা ইরানের জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক। ইরান সরকার জানিয়েছে, এই নেটওয়ার্কের লক্ষ্যে দেশটির পারমাণবিক গবেষণা সক্ষমতা বাড়ানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানান, উদ্ভাবন ও গবেষণার ধারণাকে দ্রুত বাস্তব পণ্যে রূপান্তর করাই এখন সংস্থার একমাত্র অগ্রাধিকার। তিনি বলেন, 2023 সালে একই প্রদর্শনীতে ইরান 50টি রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদনের ঘোষণা দিয়েছিল। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 70টিতে। আরও 20টি রেডিও ফার্মাসিউটিক্যাল গবেষণাধীন পর্যায়ে আছে। বিশ্লেষকদের মতে, এসব অগ্রগতি ইরানের চিকিৎসা বিজ্ঞান ও পারমাণবিক গবেষণায় দেশটির সক্ষমতা আরও সুসংহত করবে। বন্ডি বিচ হামলায় মিথ্যা তথ্য ছড়িয়ে ধরা খেল ভারত ইসরায়েলি গণমাধ্যম। সিডনির বন্ডি বিচে বন্দুক হামলার ঘটনার পর দ্রুত মিথ্যা তথ্য এবং বিভ্রান্তি ছড়িয়েছে ভারত এবং ইসরায়েল সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো। অস্ট্রেলিয়ার ফাইন্যান্সিয়াল রিভিউয়ের এক প্রতিবেদনে ইসলাম বিদ্বেষী দেশ দুটির এই অপতথ্য ক্যাম্পেইন ধরা পড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই প্ল্যাটফর্ম এবং সামাজিক মাধ্যমগুলোতে হামলাকারী এবং হস্তক্ষেপকারী নায়ক সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেয় এসব সংবাদ মাধ্যম। এএফআর এর প্রতিবেদন মতে, বন্ডি বিচে
বন্দুক হামলার পর দ্রুত ভুল তথ্য ছড়াতে শুরু করে ভারতীয় ও ইসরায়েলি সংবাদ মাধ্যম। প্রথম দিকে একজন বন্দুকধারীকে নিরস্ত্র করা নায়ক হিসেবে এডওয়ার্ড ক্র্যাবট্রি নামে এক সম্পূর্ণ কাল্পনিক ব্যক্তির মন গড়া গল্প ছড়ানো হয়েছিল। আসলে যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীদের মোকাবিলা করেছিলেন তিনি হলেন সাদারল্যান্ডশায়ারের বাসিন্দা আহমেদ আল আহমেদ। ঘটনার সময় সাহসী এই মুসলিম যুবক দুবার গুলিবিদ্ধ হন। অন্যদিকে এই ভুল তথ্য প্রচারে প্রভাবশালী ব্যক্তিরাও যুক্ত ছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রাথমিকভাবে ভুল বিবরণ পুনরাবৃত্তি করেন। ভুলভাবে একজন ইহুদি পথচারীকে নায়ক হিসেবে উপস্থাপন করা হয়। বিশ্লেষকরা বলছেন, মন গড়া গল্প দ্রুত ছড়িয়ে পড়ার এই ঘটনা এআই নির্ভর কন্টেন্টের বিপদ এবং সতর্ক যাচাইকরণের প্রয়োজনীয়তাকে তুলে ধরছে। এএফআর এর প্রতিবেদনে আরও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, সিডনিতে বসবাসকারী পাকিস্তানি নাগরিক নাভিদ আকরামের প্রত্যক্ষদর্শীর বিবরণকে ভারতীয় এবং ইসরায়েলি সংশ্লিষ্ট মিডিয়াগুলো একাধিক প্রতিবেদনে ভুলভালভাবে উপস্থাপন করেছে। পর্যবেক্ষকদের মতে প্রত্যক্ষদর্শীর বিবরণ বিকৃত করার এই প্রচেষ্টা জনমতকে প্রস্তাবিত করা এবং সত্যকে আড়াল করার বৃহত্তর প্রচেষ্টার অংশ। বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন, যাচাই করা তথ্যের চেয়ে মিথ্যা তথ্য অনেক দ্রুত ছড়ায়। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ভুল তথ্য বিশেষজ্ঞ ডক্টর অ্যান ক্রুগার উল্লেখ করেছেন, যদি প্রচুর সত্য তথ্য না থাকে তবে সেই শূন্যস্থান সহজলভ্য যে কোনো কিছু দিয়েই পূরণ করা হবে এবং প্রায়শই প্রাথমিক তথ্যগুলো খুবই নিম্নমানের হয়। অস্ট্রেলিয়া স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের নেইথান রুসার আরও বলেন, যদি কিছু বিশ্বাসযোগ্য হয় তবে সেই বিবরণ বাস্তবতার চেয়ে অনেক দ্রুত ছড়িয়ে পড়তে পারে। রোহিঙ্গা গণহত্যায় জড়িত থাকা সেই অং সান সুচি মারা গেছেন। মিয়ানমারের কারাবন্দী ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী ও শান্তিতে নোবেল জয়ী অং সান সুচি ইতোমধ্যে মারা গেছেন বলে আশঙ্কা করছেন তার কনিষ্ঠ পুত্র কিম অ্যারিস। 2021 অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ব্যাপক জনপ্রিয় সুচিকে আড়ালে রাখা হয়েছে। গত বছর আদালতের কার্যক্রম চলাকালীন শুধুমাত্র রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো তোলা ছবিতে দেখা গেছে তাকে, এবং দীর্ঘদিন ধরে দেশটির জান্তা সরকারের সুচির স্বাস্থ্যের বিষয়ে কোনো সংবাদ দিচ্ছে না। এই পরিস্থিতিতে জাপানের রাজধানী টোকিও থেকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। কিম অ্যারিস রয়টার্সকে বলেছেন, তিনি তার 80 বছর বয়সী মায়ের সাথে কয়েক বছর ধরে কোনো যোগাযোগ করতে পারেননি। তবে 2021 সালে আটকের পর থেকে সুচির হৃৎপিণ্ড, হাড় ও মাড়িতে সমস্যা সম্পর্কে কিছু তথ্য পেয়েছেন। তিনি বলেন, সুচির স্বাস্থ্যগত সমস্যা চলছে। 2 বছরেরও বেশি সময় ধরে কেউ তাকে দেখেনি, এমনকি তার আইনি দলের সাথে যোগাযোগের অনুমতিও দেয়া হয়নি। তার পরিবারের কথা তো দূরের কথা, আমি যতদূর জানি তিনি ইতোমধ্যেই মারা যেতে পারেন। সূচিপত্রে আরো বলা হয়, আমি মনে করি মিন অং লাইং এর আমার মায়ের ক্ষেত্রে নিজস্ব এজেন্ডা আছে। যদি তিনি নির্বাচনের আগে বা পরে তাকে মুক্তি দিয়ে অথবা গৃহবন্দী করে সাধারণ জনগণকে সন্তুষ্ট করার জন্য তাকে ব্যবহার করতে চান, তাহলে অন্তত সেটাই হবে। হ্যারিস বলেন, তিনি বিশ্বাস করেন নোবেল জয়ী এই নেত্রীকে রাজধানী নেপিদোতে আটক রাখা হয়েছে এবং 2 বছর আগে তার কাছ থেকে পাওয়া শেষ চিঠিতে তিনি গ্রীষ্ম এবং শীতের মাসগুলোতে তার কক্ষে চরম তাপমাত্রা সম্পর্কে অভিযোগ করেছিলেন। লিওনেল মেসি এসেছিলেন ফুটবল খেলতে। ভারত দেখালো ক্ষমতার দাপট, উন্মত্ত ভিড় আর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসের নগ্ন রূপ। কলকাতা যুব ভারতী স্টেডিয়াম সেদিন ফুটবল মাঠ ছিল না, ছিল উগ্র জাতীয়তাবাদী শক্তি প্রদর্শনের ময়দান, যেখানে খেলাকে পদদলিত করে সামনে আনা হলো ভিআইপি অহংকার, রাজনৈতিক লেজুড় বৃত্তি আর জনতাকে তুচ্ছ করা রাষ্ট্রীয় সংস্কৃতি। বিশ্ব ফুটবলের সেরা তারকার সামনে ভারত নিজেই নিজের মুখোশ খুলে ফেলল। 10,000 রুপি দিয়ে টিকিট কাটা সাধারণ মানুষ সেদিন মানুষই ছিল না, ছিল অপ্রয়োজনীয় দর্শক। মাঠ দখল করেছিল মন্ত্রীর ঘনিষ্ঠ দলের অনুগত সেলিব্রিটি আর ক্ষমতার দালালরা। মেসি ছিলেন বন্দী, জনতা ছিল বঞ্চিত। ফুটবল ছিল গলা টিপে ধরা। এটা কোনো অব্যবস্থাপনা নয়, এটা পরিকল্পিত ভিআইপি সন্ত্রাস। যে দেশে উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি সংস্কৃতির নাম করে দখল করে নেয় সবকিছু, সেখানে ফুটবলও রেহাই পায় না। মাঠ হয়ে ওঠে শক্তি প্রদর্শনের জায়গা, তারকা হয়ে ওঠে রাজনৈতিক ট্রফি, আর সাধারণ মানুষ পরিণত হয় ক্ষুব্ধ জনতায়। এরপর ভাঙচুর হয় দায় চাপানো সেই জনতার ঘাড়েই। স্টেডিয়ামের চেয়ার ভাঙা, ব্যারিকেড উপড়ে ফেলা, পুলিশের সাথে সংঘর্ষ, এগুলো অপরাধ নয়, এগুলো দীর্ঘদিনের অপমানের বিস্ফোরণ। যখন মানুষকে বারবার বোঝানো হয় তোমরা শুধু টাকা দাও, মুখ বন্ধ রাখো, তখন একদিন সেই মুখ আগুন হয়ে ওঠে। মেসি মাঠ ছাড়তে বাধ্য হন, ম্যাচ হয় বাতিল। বিশ্ব দেখে নেয় ভারত এখনো খেলাকে সম্মান করতে শেখেনি। এখানে খেলাধুলা মানে আনন্দ নয়, গণতন্ত্র নয়, এখানে খেলাধুলা মানে রাজনৈতিক শো অফ। ক্ষমা চাওয়া হয়েছে, তদন্ত কমিটি হয়েছে, আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এগুলো সবই নাটক, কারণ সমস্যার মূলটা কেউ ছুঁতে চায় না। উগ্র জাতীয়তাবাদী ভিআইপি সংস্কৃতি, যেখানে জনগণ নয়, ক্ষমতাই সব। এরই সাথে শেষ করব জাগো টিভির এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার।
ট্রেনিং দিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম করতে উস্কে দিচ্ছে দিল্লি। ভারতের সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব, হাসনাতের হুঙ্কার। এয়ার অ্যাম্বুলেন্সে নিরাপদে অবতরণের পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলো হাদিকে। তাইওয়ানে যুদ্ধে জড়ালে চীনের কাছে হারবে যুক্তরাষ্ট্র, পেন্টাগনের গোপন নথি ফাঁস। গাজায় ভারী বৃষ্টিপাত, 10 জনের প্রাণহানি। পরমাণু বিজ্ঞানে আরো বড় 3 সাফল্য পেল ইরান। বন্ডি বিচ হামলায় মিথ্যা তথ্য ছড়িয়ে ধরা খেল ভারত, ইসরায়েলি গণমাধ্যম। সত্যি কি রোহিঙ্গা গণহত্যায় জড়িত থাকা সেই অং সান সুচি মারা গেছেন? লিওনেল মেসি এসেছিলেন ফুটবল খেলতে, ভারত দেখালো ক্ষমতার দাপট, উন্মত্ত ভিড় আর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসের নগ্ন রূপ। এই ছিল আজকের জাগো টিভিতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।